তো দেখো সেটা বললাম যে এসএসসি বোর্ড কোশ্চেন সলিউশন রাজশাহী বোর্ড 2019 এন্ড সাবজেক্ট কেমিস্ট্রি সিকিউ প্লাস এমসিকিউ। তো আমাদের দুইটাই টার্গেট, হ্যাঁ। তো আমরা এই যে ফার্স্ট কোশ্চেনটাতে আসছি, তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট কোশ্চেন। তো ফার্স্ট হইছে আগের ক্লাসেও আলোচনা হয়েছে, আগের ভিডিওতেও আলোচনা হয়েছে। তো আমি আই উইল স্পেন্ড এনি মোর টাইম হিয়ার, এখানে আমি আর বেশি সময় নিব না। তোমরা প্লিজ ঢাকা বোর্ডেরই এই কোশ্চেনটা অ্যাজ ইট ইজ আছে ঢাকা বোর্ডে, কত নম্বরে জানো, এটা অ্যাজ ইট ইজ আছে। তো সেটা এখানে দেখে নিলেই তোমরা পাবা। তবুও একটু 1 মিনিটের জন্য বলি। এতে বলা হয়েছে কয়েন মেটাল কি, একদম তোমাদের মনে থাকার কথা। কপার সিলভার গোল্ড হচ্ছে কয়েন মেটাল গ্রুপ 11-এ যারা। তারপরে তোমাদের মনে থাকার কথা, সেখানে আলোচনা হয়েছে যে আয়োডিন কি লিকুইড স্টেটে পাওয়া যাবে কিনা। আমরা বলেছি না, কারণ এটা সাবলিমেশন হয়। তারপরে সি নিয়ে কথা হয়েছে, বলা হইতেছে যে তোমার পজিশন দেখাইতে বলছে ওয়াই এলিমেন্টের। ওয়াই এলিমেন্ট পিরিয়ডিক টেবিলে কোন পজিশনে আছে সেটা ইলেকট্রন কনফিগারেশন দিয়ে দেখাইতে হবে। তাহলে সেটাও সি, অর্থাৎ আমরা দেখতে পাবো ওয়াই এলিমেন্ট ক্রোমিয়াম, এন্ড ক্রোমিয়ামের পজিশন হবে পিরিয়ড 4-এ আর গ্রুপ 6-এ, সেটাও আলোচনা হয়েছে। এন্ড আচ্ছা, তো বললাম যে ওটাও কথা হইছে যে ইলেকট্রন কনফিগারেশন করে পজিশন ডিটারমিনেশন করতে হইতেছে আমাদের, কি বলা হয়, ইয়ের অর্থাৎ ক্রোমিয়ামের। তো ক্রোমিয়ামের পজিশনটাই আমরা দেখি যে মোস্ট অফ দ্য টাইম দেয়। আচ্ছা, জিতে বলা আছে যে অ্যানালাইজ দ্য অর্ডার অফ দ্য অ্যাটমিক সাইজ অফ দ্য থ্রি এলিমেন্ট এক্স ওয়াই জেড। এই যে সেই থ্রি এলিমেন্ট এক্স ওয়াই জেড মানে ক্যালসিয়াম, ক্রোমিয়াম, ফসফরাস, এবং তাদের অ্যাটমিক সাইজের যে অর্ডারটা, এই অর্ডার কি করে এক্সপ্লেন করতে হয় তার কিছু মানে তোমার হচ্ছে গিয়া মানে এক্সপ্লেনেশন বা তার কিছু স্ট্র্যাটেজি বা কিছু টিপস আমি তোমাদেরকে দিয়েছি যে কি করে পিরিয়ডিক টেবিলে তোমার এই তিনটে এলিমেন্ট থাকলে আমাদেরকে কিভাবে এক্সপ্লেন করতে হবে যে অর্ডার অফ অ্যাটমিক সাইজ। অর্থাৎ অর্ডার অফ অ্যাটমিক সাইজ এক্সপ্লেন করতে গেলে আই সাজেস্ট যে কি করতে হয়, একই পিরিয়ডে যে দুইটা এলিমেন্ট থাকবে সেই দুইটা এলিমেন্টকে আগে সেটেল করতে হবে। তারপরে অন্য যে এলিমেন্টটা থাকবে সেটা আইদার গ্রেটেস্ট হবে, নয় এটা স্মলেস্ট হবে। যেমন এখানে হয়তো ফসফরাসটা স্মলেস্ট হইছে। তো রিমেম্বার দিস, এটা করতে হবে। তো এটা ঢাকা বোর্ডের একদম কপি, ওটা দেখে নিও, যার কারণে আমি এগিয়ে যেতে পারবো। নেক্সট কোশ্চেন, 2 নম্বর। 2 নম্বর কোশ্চেনের যে স্টেমটা, 2 নম্বরের স্টেম বলা হচ্ছে যে টিচার অর্ডার টু হিজ স্টুডেন্টস টু প্রিপেয়ার এ সলিউশন অফ 250 ml 0.1 মোলার বাই ইউজিং পটাশিয়াম কার্বনেট অ্যান্ড ডিস্টিল ওয়াটার। এতে বলতে স্টেট ম্যান্ডেলিভ পিরিয়ডিক ল। আমি হিন্টসে কি বলছি, আমি হিন্টস কি দিছি, অ্যাটমিক ম্যাথ। অর্থাৎ তোমাকে মনে করিয়ে দেওয়া যে ম্যান্ডেলিক পিরিয়ডিক টেবিলের পিরিয়ডিক লটা তোমরা কি করবা, মেনশন করবা। কিন্তু সেখানে মেনশন করবা যে মেইনলি যে দ্য ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিস অফ এলিমেন্ট চেঞ্জেস উইথ দেয়ার অ্যাটমিক ম্যাথ। অর্থাৎ অ্যাটমিক ম্যাথ হলো এখানে মূল ব্যাপার, এটা বলতেই হবে। তো সেই কারণে আমি শুধু হিন্টসে বলে দিছি যে অ্যাটমিক ম্যাথ। আচ্ছা, বিতে কি বলা আছে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য রিলেটিভ অ্যাটমিক ম্যাথ অফ সালফার ইজ 32। অর্থাৎ সালফারের যে রিলেটিভ অ্যাটমিক ম্যাস 32, সেটার মানে কি। তো ওইটার মানেটার হিন্টসে আমি কি বলে দিছি যে ম্যাস অফ 1/12 অফ কার্বন 12 আইসোটোপ। এইটা আমি হিন্টসে দিছি। তার মানে তোমাকে মনে করিয়ে দেওয়া যে যে কোনো কারোই রিলেটিভ অ্যাটমিক ম্যাস হচ্ছে কি করা হয়, কার্বন আইসোটোপের 1/12 এর ম্যাসের সাথে কম্পেয়ার করে করা হয়। তাহলে সালফারের যে ম্যাসটা, রিয়েল ম্যাস, সেটা কার্বন 12 আইসোটোপের 12 আইসোটোপের 1/12 এর চাইতে কি 32 টাইমস মোর। এই কারণেই তার অ্যাটমিক ম্যাস হচ্ছে 32। তো সিম্পল। তো এটা এক্সপ্লেন করে দেওয়া মানে রিলেটিভ অ্যাটমিক ম্যাসের কনসেপ্টটাই শেয়ার করা, আর কিছু না। সিতে কি বলছে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ দ্য সলিউট ইন দ্য সলিউশন দ্যাট ইজ প্রডিউস ইন দ্য স্টেম। Calculate the amount of solute in the solution that is produced in the stem. আচ্ছা, যাই হোক, কি ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ সলিউট ইন দ্য সলিউশন তার মানে পটাশিয়াম কার্বনেট দ্যাট ইজ প্রডিউস ইন দ্য স্টেম। আচ্ছা, তার মানে সি মানে কি, তার মানে কি ডব্লিউ করতে হবে, কি ক্যালকুলেট করতে হবে, ডব্লিউ। তো ডব্লিউ ক্যালকুলেট করা যদি টার্গেট হয়, তোমরা তো ডাইরেক্ট ফর্মুলা দিয়ে ইউজ করতে পারো। ডাইরেক্ট কি করতে পারো, যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি বাই এস এম ভি বাই 1000। এই যে
এস এম ভি বাই 1000 দিয়ে করতে পারো। এস এম ভি বাই 1000, এস এর ভ্যালু কত? 0.1। এম এর ভ্যালু পটাশিয়াম কার্বনেট, তো পটাশিয়াম কার্বনেটের হিসেব করে দেখতে হবে যে পটাশিয়াম কার্বনেট কত। 39.78 প্লাস হচ্ছে কার্বনের 12 প্লাস হচ্ছে 348 48, অর্থাৎ হচ্ছে 78 প্লাস হচ্ছে 12 প্লাস হচ্ছে 48, 138 হবে। যাই হোক, এটা ইজিলি পারবা। তো মানে আমার এটাতে বাড়তি কিছু বলার নাই, শুধু বললাম যে ডব্লিউ ইকুয়াল টু এস ইন্টু এম ইন্টু ভি 5000, এটা দিয়েই করবা। অ্যামাউন্ট ক্যালকুলেট করতে বলা মানে ডব্লিউ ক্যালকুলেট করা, আর এখানে ডব্লিউ এর অ্যামাউন্ট, এস এর ভ্যালু গিভেন কত? 0.1। এই যে 0.1। এম এর ভ্যালু তোমার জানা রইলো, এম হলো গিয়া 138। তো তাই হইলে ভি কত? এই যে 250। আর এটাকে লিটারে অবশ্যই নিবা না, কারণ নিচে তো 1000 আছেই। তো দ্যাট হিসাব করলে, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে, এটা নিয়ে এক্সট্রা বলার দরকার নাই। আচ্ছা, ডিতে কি বলছি? কি বলা হয়েছে? ইট ইজ পসিবল টু আইডেন্টিফাই, মানে কোশ্চেনটা এরকম, it is possible to identify the acidic radical of salt by combining uses of vinegar and lime water. Vinegar and lime water and analyze. আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি বুঝাইতে চাইতেছে? আমি ডিতে হিন্ট কি দিয়ে দিছি যে আইডেন্টিফিকেশন অফ কার্বনেট, এটা সিম্পলি এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ কার্বনেট। আর এই আইডেন্টিফিকেশন অফ কার্বনেটটাই আইডেন্টিফাই করতে গেলে আমাদের কার কার হেল্প লাগবে? একটা অ্যাসিডের হেল্প লাগে, এক্ষেত্রে একটা অ্যাসিডের হেল্প লাগে। তো সেইখানে ভিনেগার সেই অ্যাসিডটা সাপ্লাই দিছে, এন্ড ফলোড বাই আমরা এটাকে কনফার্মেশন করার জন্য লাইম ওয়াটারের হেল্প লাগে। তার মানে এটা টোটালি কি করে করে, আমি একটু বোর্ডে যাচ্ছি। এটা বুঝাতে চাচ্ছে যে পটাশিয়াম কার্বনেট প্রথমে আইডেন্টিফাই করে। আমরা মেইনলি আসলে এটা করি হলো ল্যাবরেটরিতে HCl দিয়ে, ল্যাবে করি HCl দিয়ে, বাট এখন যেহেতু HCl দেয় নাই, এখন দিতে হচ্ছে ভিনেগার অ্যাসিড উইচ ইজ ইথানোয়িক অ্যাসিড। তাতে করে কি হবে? পটাশিয়াম ইথানয়েট হবে, কারণ ইথানোয়িক অ্যাসিড পটাশিয়াম ইথানয়েট হবে, আর কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার হবে, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। এটা যে কার্বন ডাই অক্সাইড সেটা প্রুফ করার জন্য আমরা কি করি? লাইম ওয়াটার ইউজ করি। আর লাইম ওয়াটার ইউজ করলে কি হয়? লাইম ওয়াটার ডাল হয়ে যায়। লাইম ওয়াটার ডাল হলেই এটা বোঝা যায় যে এটা কার্বন ডাই অক্সাইড। লাইম ওয়াটার ডাল হলে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড আসতে পারে কোত্থেকে? কার্বনেট থেকে, কারণ আমি অ্যাসিড অ্যাড করছি। তো এই দুইটা রিঅ্যাকশনের হেল্প দিয়ে এটা বোঝানো যায় যে এটা কার্বনেট আয়ন, তার মানে অ্যাসিড রেডিকেল। আচ্ছা, আরেকটা ব্যাপার তোমাদেরকে কালকের আলোচনায় নাকি কবের আলোচনায় আসছে জানি না, এখানে দুইটা আয়ন, একটা পজিটিভ আয়ন কে প্লাস, একটা হচ্ছে নেগেটিভ আয়ন কার্বনেট। এই যেটা পজিটিভ আয়ন সেটা হলো বেসিক রেডিকেল, আর যেটা নেগেটিভ আয়ন সেটা হলো অ্যাসিড রেডিকেল। কারণটা কি? কারণ এটা বেস থেকে আসছে, ওটা অ্যাসিড থেকে আসছে। বিষয়টা হচ্ছে এইখানে। আচ্ছা, তো এটা আমরা বুঝে ফেললাম। নেক্সট 3 নাম্বার কোশ্চেনে যেটা আছে, যে 3 নাম্বারে সেটা হলো সোর্স। এই যে তোমরা আগের দিন যারা ক্লাস করছো তারা জানো যে আমি এখানে সোর্স লিখে দিছি, যেটা কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। সোর্স হচ্ছে চ্যাপ্টার 7। আচ্ছা, ফেরিক ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন। ফেরিক ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন দেখাইছে। এখানে কি হবে? ফেরিক হাইড্রোক্সাইড। ফেরিক কি হবে? হাইড্রোক্সাইড হবে। তো ফেরিক তো হাইড্রোক্সাইড হবেই, আর সাথে কি হবে? সোডিয়াম আছে, ক্লোরিন আছে, ও সোডিয়াম ক্লোরাইড হবে, সোডিয়াম ক্লোরাইড হবে। আচ্ছা, তো এটা হচ্ছে যে রিঅ্যাকশন। আমাকে কি বলছে এতে? হোয়াট ইজ আইসোমার? এখানে এতে আমি হিন্ট কি দিয়েছি? সেম মলিকুলার ফর্মুলা। আইসোমার বলতে আমরা কি বুঝি? যে মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট, দে আর কল্ড আইসোমার। মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট, দে আর কল্ড আইসোমার। আইসোমার অ্যালকোহল ইথার আইসোমার হয়, অ্যালকোহলের সাথে ইথার আইসোমার হয়, বিউটেন তারপর 2 মিথাইল প্রোপেন আইসোমার হয়, এরকম কিছু এক্সাম্পল আছে। বিতে কি বলছে? হোয়াই ইজ স্যান্ড ইউজড when the roof of the building becomes slippery at rainy season? এটা তোমরা দেখবা যে বইয়ের মধ্যে একটা জায়গা ছোট্ট করে লেখা আছে,
তবে এটার বিতে আমি হিন্ট দিয়ে যাচ্ছি যে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, মানে কারণটা কি, কারণটা হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। অর্থাৎ স্যান্ড হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড যেটা অ্যাসিডিক, স্যান্ড হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড যেটা অ্যাসিডিক। অন্যদিকে স্লিপারি হয় হচ্ছে মেইনলি বেসিক পার্টিকেল হইলে, মানে বেসিক থিং থাকলে সেটা স্লিপারি হয়, বেসিক সাবস্টেন্স গুলাই স্লিপারি হয়, বেসিক সাবস্টেন্স। তো বেসিক সাবস্টেন্স যেহেতু স্লিপারি হয়, তাই আমরা সিলিকন ডাইঅক্সাইড ইউজ করতেছি। তাহলে কি হবে সেখানে তোমার অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে, সেটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। এই নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের অ্যাডভান্টেজটা নেওয়া হয়েছে এখানে, আর কিছু না। দিতে বলা হয়েছে যে সলিউশন অফ হুইচ পট। স্যান্ড তো সিলিকন ডাইঅক্সাইড, ওখানে তো হাইড্রোজেন নেই, তাহলে এটা অ্যাসিডিক প্রপার্টি কিনা এটা আমরা কিভাবে এনশিওর হব? ভালো কথা বলছো। কার্বন ডাইঅক্সাইড কি অ্যাসিডিক, নাইট্রোজেন ডাইঅক্সাইড অ্যাসিডিক, সালফার ডাইঅক্সাইড অ্যাসিডিক, তেমনি সিলিকন ডাইঅক্সাইড অ্যাসিডিক। কথা বুঝছো? কারণ তারা কি করে, যখন ওয়াটারে ডিজলভ হয় তখন কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিড তৈরি করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রিক অ্যাসিড তৈরি করে, সালফার ডাইঅক্সাইড সালফিউরাস অ্যাসিড তৈরি করে, আর সিলিকন ডাইঅক্সাইড ওটাকে বলে সিলিসিক অ্যাসিড, সিলিসেক অ্যাসিড। ঠিক আছে, তার মানে অ্যাসিড তৈরি করতে পারে। অর্থাৎ সিলিকন ডাইঅক্সাইডের অ্যাসিড আছে, সেটা হলো H2SiO3, এটার নাম হলো সিলিসিক অ্যাসিড। দেখো ওয়াটার আর সিলিকন ডাইঅক্সাইড মিলে এটা হয়েছে, দেখছো? ওয়াটার আর সিলিকন ডাইঅক্সাইড যোগ করলে এটা হয়। তো এটা অ্যাসিড তৈরি করতে পারে, তার মানে নন মেটালের অক্সাইড অ্যাসিডিক অক্সাইড, কারণ দে ক্যান প্রডিউস অ্যাসিড, এই জন্য তারা হলো অ্যাসিডিক অক্সাইড। আর যারা অ্যাসিডিক অক্সাইড তারা বেজের সাথে রিঅ্যাকশন করে। আচ্ছা, সিতে বলতে দ্য সলিউশন অফ হুইচ পট বিকামস মোর রেডিশ ব্রাউন, এক্সপ্লেন করতে বলছে। তাহলে এখন রেডিশ ব্রাউন কেন হবে সেটা একটু অ্যাড করি। যে কারণ হলো যে এই যে ফেরিক ক্লোরাইড যেটা হবে, এটা হবে রেডিশ ব্রাউন প্রিসিপিটেট। তোমরা জানো যে ফেরিক ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন রিঅ্যাকশন করবে তাতে করে ফেরিক হাইড্রোক্সাইড হবে, এটা একটা প্রিসিপিটেট, এন্ড ফেরিকের প্রিসিপিটেশন হয় হলো গিয়ে রেডিশ ব্রাউন। এখন বলতেছে যে কোনটা মোর রেডিশ ব্রাউন হবে, তাহলে কোনটা মোর রেডিশ ব্রাউন হবে সেটা কি হিসেব করে বলবা, মানে কিসের বেসিসে বলবা যে কোনটা মোর রেডিশ ব্রাউন হয়? আচ্ছা, কোশ্চেনটা দুই ভাবে করতে পারতো, জানো? কোশ্চেনটা এখানে করছে যে কোনটা মোর রেডিশ ব্রাউন হবে, কোশ্চেনটা আরেকভাবে করতে পারতো যে কোনটা কুইক রেডিশ ব্রাউন হবে, কোনটা ফাস্ট হবে। তাহলে দুইটা জিনিসই বলতে পারতো, হয় কোনটা ফাস্ট বলতে পারতো, নয়তো কোনটা মোর বলছে এখন সেটাও বলতে পারে। তো এখন যেহেতু মোর বলছে, তাহলে সেই জায়গাতে অ্যান্সারটা কি দিয়ে করতে হবে? আচ্ছা, আমি ক্লুতে কি বলছি, রেট অফ রিঅ্যাকশন ভার্সাস কনসেন্ট্রেশন। আচ্ছা, তাহলে আমি হিন্টসে দিয়ে দিছি যে রেট অফ রিঅ্যাকশনের সাথে কনসেন্ট্রেশনের একটা রিলেশন আছে, রেট অফ রিঅ্যাকশনের সাথে কনসেন্ট্রেশনের একটা রিলেশন আছে। তার মানে হচ্ছে এখানে যে তোমার প্রথম যে ফেরিক ক্লোরাইড সেটা 0.5 মোলার, আর ওয়াটারের ভলিউম আর সোডিয়াম হাইড্রোক্সাইডও 0.5 মোলার। সোডিয়াম হাইড্রোক্সাইড 0.5 মোলার, কিন্তু এটা কি সব জায়গায় 50, সব জায়গায় 50, প্রত্যেকটা স্যাম্পলে 50 50 50 50। তার মানে এখানে যদি ভ্যারি করে তার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের কোনো দায় নাই, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে কোনোভাবেই রেসপন্সিবল না, সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে কোনোভাবেই রেসপন্সিবল না, কারণ প্রত্যেকটাতেই সোডিয়াম হাইড্রোক্সাইড কত 50 50 50। তাহলে এখানে রেসপন্সিবল কে? সেটা হলো ফেরিক ক্লোরাইড সলিউশন। ফেরিক ক্লোরাইড সলিউশন এদিকে 6 আর 2, এখানে 4 আর 4, এখানে 2 আর 6 রিভার্স হয়ে গেছে। তার মানে কি? তার মানেটা হচ্ছে এখানে টোটাল 8, এখানেও টোটাল 8, এখানেও টোটাল 8। অর্থাৎ এই যে ফার্স্ট পট, সেই পটে 6 ml এর ফেরিক ক্লোরাইডের সাথে 2 ml ওয়াটার, তারপরে 4 ml 4 ml, তারপর 2 ml 6 ml, মানে ওয়াটার বাড়তেছে, সল্ট কমতেছে, তার মানে আস্তে আস্তে ডাইলুট হচ্ছে, মানে কনসেন্ট্রেশন কমতেছে। কনসেন্ট্রেশন কি হচ্ছে? কমতেছে। তো কনসেন্ট্রেশন যখন কমতেছে, এই জায়গায় একটু বলি, তোমরা ভাবতে পারো যে স্যার এই 12টা করার মানে কি, আর এই 150টা করার মানে কি? আমি মনে করি যে এইটার কোনো মানে হয় না, এইটা দিয়ে আমার তেমন কিছু যায় আসে না। যে এই যে তিনটা পট যোগ করে 12 বলছে, এই তিনটা পট যোগ করে 150 বলছে, এইটা আমার কাছে এখানে কোনো মিনিংফুল লাগতেছে না, মানে এটার আলোচনার জন্য এটার কোনো প্রয়োজন পড়তেছে না। কারণ আমাকে দেখতে হচ্ছে তিনটা ইন্ডিভিজুয়াল কেস, অর্থাৎ তিনটা ইন্ডিভিজুয়াল পটের হিসাব করতে হচ্ছে। তো দ্যাট আমার এখানে তিনটা পট তো আর একত্র করে তারা দেয় নাই, মানে এমন করে নাই যে তিনটা পট একসাথে মিক্স করে দিলাম, তা কিন্তু করেনি। সুতরাং ওই যোগটা করতে এটাতে আমার তেমন একটা কিছু মনে হচ্ছে না যে এটাতে কোনো কাজে আসবে। কাজটা হবে এখানে যে এখানে 642 ফেরিক ক্লোরাইড কমতেছে, সলিউট কমতেছে, ওয়াটার বাড়তেছে, তাতে করে কনসেন্ট্রেশন কমতেছে। আর কনসেন্ট্রেশন যদি কমে, তার মানে এটা হলো গিয়া যে কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি কোথায় বা হাইয়েস্ট কোথায়? পট 1 এ, তারপরে পট 2 তে, তারপর পট 3 তে। সেই সেন্সে বলা যাবে যে পট 1টা মোর রেডিশ হবে।
কেন? পট ওয়ান হাইলি কনসেন্ট্রেটেড। পট ওয়ান অর্থাৎ কনসেন্ট্রেশন যার যত বেশি হবে, কনসেন্ট্রেশন যত বেশি হবে রেট অফ রিঅ্যাকশনও তত বেশি হবে। কনসেন্ট্রেশন যত বেশি হবে তত বেশি রিঅ্যাকশন প্রোডাক্টে যাবে, তার মানে তত বেশি কি হবে? রেডিশ ব্রাউন হবে। তো দুইটাই তো বলা যেতে পারে, যত বেশি রিঅ্যাকটেন্ট তত বেশি প্রোডাক্ট হবে, অর্থাৎ রিঅ্যাকটেন্টে যত বেশি হবে তত বেশি তো প্রোডাক্টে যাবে এবং সেটা তত তাড়াতাড়িও যাবে। তাইলে সেক্ষেত্রে রেডিশ ব্রাউন কোনটা হবে? ফার্স্ট পট হবে। তো আমাকে তো বলছে মোর রেডিশ ব্রাউন, তার মানে পট ওয়ান। শুধু আমাকে লজিক দিতে হবে যে কেন পট ওয়ান বললাম আমি। তাহলে পট ওয়ান কিসের বেসিসে বলছি আমি? কনসেন্ট্রেশনের বেসিসে। কি দেখে বলতে পারছি? কনসেন্ট্রেশন দেখে বলতে পারছি। তো দ্যাট এইভাবে এক্সপ্লেন করে দিয়ে আসবা। ওকে, তো এই কোশ্চেন দুই ভাবে হতে পারতো, বলতে পারতো যে কোনটা তাড়াতাড়ি হবে, আর এখানে বলছে কোনটা মোর রেডিশ হবে। তো মোর রেডিশ মানে কি? তার মানে মোর প্রোডাক্ট মোর রেডিশ। তো সেই হিসেবে করে এটা কনসেন্ট্রেশন বেশি হলেই হবে। আর যদি রেটের কথা আসতো তাইলেও কিন্তু একই কথা হইতো, যে কনসেন্ট্রেশন যত বেশি রেটও তত বেশি। ডি, ডি এর কোশ্চেন বলতেছে ইজ দ্য অ্যাবভ স্টেমস রিঅ্যাকশন সাপোর্ট বোথ ডাবল ডিসপ্লেসমেন্ট এন্ড রেডক্স। আচ্ছা, আমি হিন্টসে কি বলছি? হিন্টসে বলছি ডাবল ডিসপ্লেসমেন্ট বাট নন রেডক্স। আই হোপ তোমরা এটা প্রুভ করতে পারবা। কারণটা কি? এটা অবশ্যই ডাবল ডিকম্পোজিশন, কারণ ফেরিক ক্লোরাইড ডিকম্পোজ হয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড ডিকম্পোজ হয়েছে। যদি দুইটা সাবস্টেন্স ডিকম্পোজ হয় তাহলে এটাকে আমরা বলি ডাবল ডিকম্পোজিশন। সো দ্যাট নো ডাউট যে এটা ডাবল ডিকম্পোজিশন, লজিক দিয়ে বুঝিয়ে দিলাম। কিন্তু এটা নন রেডক্স, এবং নন রেডক্স কেন সেটাও বুঝিয়ে দিতে পারবা। বিকজ ফেরিক ফেরিক আছে, ক্লোরাইড ক্লোরাইড আছে, সোডিয়াম সোডিয়াম আছে, ওএইচ ওএইচ আছে, তার মানে প্রত্যেকটা স্পেকটেটর আয়ন। এই কথাটা বলবা, বুঝছো? যে কালকে একটা এমসিকিউ করছিলাম না আমরা, যে স্পেকটেটরের কথা ছিল। আমার মনে হয় কি জানো, নন রেডক্স বোঝানোর জন্য এই স্পেকটেটর কথাটা অ্যাড করতে, ও না, স্পেকটেটর বললে আবার ঝামেলা আছে, সরি। ফেরিক অক্সাইড তো আবার প্রিসিপিটেট ফর্ম করছে, ফেরিক হাইড্রোক্সাইড তো আবার প্রিসিপিটেট ফর্ম করছে। তো দ্যাট স্পেকটেটরের জায়গা থেকে বলা যাবে না, তাইলে আবার যে খাতা দেখবে সে ভুল বুঝতে পারে। কারণ হলো ফেরিক হাইড্রোক্সাইড তো প্রিসিপিটেট হবে, তো প্রিসিপিটেট থেকে স্পেকটেটর বলা যায় না। তো যাই হোক, স্পেকটেটরের কথা এখানে না না ভালো। তাহলে যাই হোক, স্পেকটেটর ছাড়াই বুঝাইতে পারবা। কি সেটা? তুমি দেখাবা লেফটে ফেরিক রাইটে ফেরিক, লেফটে ক্লোরাইড রাইটে ক্লোরাইড, লেফটে সোডিয়াম রাইটে সোডিয়াম, লেফটে ওয়েট, অর্থাৎ অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় নাই। যদি কোনো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার চেঞ্জ না হয় তাহলে সেটা নন রেডক্স। তো গিভেন রিঅ্যাকশনে কারোই অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় নাই, তো এটা নন রেডক্স। তো দ্যাট এটা ইজিলি বুঝিয়ে দিতে পারবা। কোশ্চেন নাম্বার 4, সোর্স তো বুঝতে পারছো চ্যাপ্টার 5 আর 9 থেকে। আচ্ছা, যাই হোক, এতে কি বলছে? হোয়াট ইজ ট্রিফয়েল? আচ্ছা, আমি এতে কি বলছি? আমি রেডিও অ্যাক্টিভ সাইন। তো হোপ তোমরা এটা বুঝতে পারতেছো যে ট্রিফয়েল বললে তোমরা বলবা যে এটা একটা হ্যাজার্ড সাইন, বা এটা হচ্ছে একটা হ্যাজার্ড সিম্বল, যেটা হচ্ছে গিয়া রেডিও অ্যাক্টিভ সাইন। আচ্ছা, পরে বিতে কি বলছে? যে দ্য ডিকম্পোজিশন অফ ম্যাগনেসিয়াম কার্বনেট ক্যান বি রিভার্সিবল। দ্য ডিকম্পোজিশন অফ ম্যাগনেসিয়াম কার্বনেট ক্যান বি রিভার্সিবল। আমরা এটা কি দিয়ে বুঝাইতাম জানো? ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। এখানে আছে ম্যাগনেসিয়াম কার্বনেট দিয়ে। তো নো প্রবলেম, ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড হবে, কার্বন ডাই অক্সাইড হবে। যেখানটায় যদি আমরা এটাকে ক্লোজ কন্টেনারে করি, দেখো আমি ক্লু দিচ্ছি কি, ক্লোজ কন্টেনার। তার মানে এটা যদি আমরা ক্লোজ কন্টেনারে করি তাহলে আবার কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইডের রিঅ্যাকশন হবে, হয়ে আবার ম্যাগনেসিয়াম কার্বনেট প্রডিউস করবে। তার মানে এটা রিভার্সিবল হতে পারে, তবে ক্লোজ কন্টেনারে। 2 নম্বর, আচ্ছা সি, ডিসকাস দ্য বন্ড ফরমেশন অফ এবি কম্পাউন্ড। আচ্ছা, এই যে সিতে বলছে ডিসকাস দ্য বন্ড ফরমেশন অফ এবি কম্পাউন্ড, তার মানে এবি কম্পাউন্ডটা কি? সরি, কি কম্পাউন্ড? এ কম্পাউন্ড, সরি, এ কম্পাউন্ড। এই যে এটা আসছে কোত্থেকে? এই যে এ, এই হচ্ছে, এই যে এখানে আছে এ গ্যাস, এখানে আছে এ গ্যাস। আর এই এ গ্যাসটা আসছে কি করে? এখানে কি মিক্স করা আছে জানো? এখানে মিক্স করা আছে সোডিয়াম বাইকার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। সোডিয়াম বাইকার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আমরা কি জানি? কার্বনেট বা বাইকার্বনেট যাই হোক না কেন, হাইড্রোক্লোরিক অ্যাসিডে যদি আমরা ডিজলভ করি তাহলে সেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস করে। তো আমাকে তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কথা বলছে, তো গ্যাস কালেক্ট করছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো দ্যাট নো ডাউট কার্বন ডাইঅক্সাইডের বন্ড ফরমেশন। তারপরে কার্বন ডাইঅক্সাইডের বন্ড ফরমেশন মানে কি? কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকে, কার্বন অক্সিজেনের ডাবল বন্ড হয়, এবং যেগুলো কিনা কোভ্যালেন্ট বন্ড, এগুলো কি হয়? কোভ্যালেন্ট বন্ড হয়। তো কার্বন ডাইঅক্সাইড যে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, অর্থাৎ দুইটা অক্সিজেনের সাথে যে দুইটা করে ইলেকট্রন শেয়ার করে, ইলেকট্রন ডিস্ট্রিবিউশন এন্ড ইলেকট্রন শেয়ারিং দিয়ে এটা বুঝিয়ে দিয়ে আসতে হবে। কথা বুঝতে পারছো? কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে কোভ্যালেন্ট বন্ড ফরমেশন। আচ্ছা, ডিতে কি বলছে? ইজ দ্য পিএইচ ভ্যালু অফ টু সলিউশন সেম when A and B are passed through water separately? মানে খুবই মানে একেবারে আমাদের মানে পছন্দের কোশ্চেন গুলো থেকে বাইরে চলে আসছে রাজশাহী বোর্ড, দেখবা অনেক টাইম। মানে তোমাদের যেভাবে আমরা চিন্তা করি সেট অফ কোশ্চেন সেরকম কিন্তু অনেকটা না।
তো যে তারপরেও কিন্তু অ্যান্সার করার ক্যাপাবিলিটি তোমাদের আছে, সবারই আছে। কি দাঁড়ালো, বলতে চাচ্ছে যে পিএইচ ভ্যালু অফ টু সলিউশন সেম। এবি এর তুমি বললা যে না, আমি দেখো হিন্টসে বলে দিছি না, পসিবল না, কারণ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিডিক, হোয়ারেস অ্যামোনিয়া হচ্ছে বেসিক। তাহলে তুমি এটা ডেফিনেটলি কিসের রেসপেক্টে বলবা যে কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিক, কেন অ্যাসিডিক এটা বলবা, অ্যামোনিয়া বেসিক কেন বেসিক সেটা যেমন বললা, তারপরে আবার অ্যাড করবা যে অ্যাসিডিক হইলে পিএইচ এর সাথে তার রিলেশন কি, বেসিক হইলেই বা তার পিএইচ ভ্যালু কি, বা তারই বা পিএইচ এর সাথে কি রিলেশন, সেটা মোটামুটি পিএইচ এর কনসেপ্টে, অ্যাসিডিক বেসিক এর কনসেপ্টে সেটা এক্সপ্লেন করে দিয়ে আসতে হবে। তো এটা ছিল হচ্ছে গিয়ে এই কোশ্চেনটা। আচ্ছা 5 নম্বর কোশ্চেনে যেটা দেখা যাচ্ছে 5, তো 5 এ আমরা দেখি যে এতে বলছে কি হোয়াট ইজ ফসিল ফুয়েল। আচ্ছা এতে আমি বলে দিচ্ছি কি মিনারেল ফুয়েল। তো যাই হোক, এটা তোমরা জানো যে ফসিল ফুয়েল কি, যেগুলো তোমরা বলতে পারো যে এটা তোমার মানে আন্ডার নিচ থেকে যে মিনারেল ফুয়েল তোমার হচ্ছে এনশিয়েন্ট টাইম থেকে যেগুলো প্ল্যান্টস বা হিউম্যান বডি থেকে যখন এটা গ্যাসগুলো প্রডিউস হয়, তো সেই ফুয়েল গুলো হলো মিনারেল ফুয়েল বা ফসিল ফুয়েল। তো এটা জানো, সেটা বলে দিই একবার। বিতে বলা হয়েছে কি, ওয়াই ইজ আ গ্রিন লেয়ার ফর্ম অন ম্যাটেরিয়ালস অফ ব্রাশ when they are kept in open place. ওকে ফাইন, ব্রাশ আমরা যদি ওপেন এয়ারে রেখে দেই তাহলে এটার মধ্যেও রাস্ট ফর্ম করবে। শোনো, আমরা যদি ভেবে বসে থাকি যে আয়রনেরই রাস্ট ফর্ম করে, এটা কিন্তু অ্যাবসলিউটলি রং। আয়রনেরই শুধু রাস্ট ফর্ম করবে না, রাস্ট ফর্মেশন আদার মেটালেও হতে পারে। তো এখন আসো যে ব্রাশে কি থাকে। তো ফার আমি যতটুকু ব্রাশ সম্পর্কে, ব্রাশে বোধহয় কি কি থাকে, টিন আর ইয়ে থাকে কিনা, জিঙ্ক বা কপার, বোধহয় কপার থাকে, বুঝছো? ব্রাশে মনে হয় কপার আছে সম্ভবত। তো সেই হিসেবে এটা আনসার করতে হবে। তো তো কপারটায় থাকলে তোমরা জানো যে কপারও স্ল্যাগ, মানে কপার যেটা, সেই কপারেরও রাস্ট ফর্ম করে। মানে এখানে একটু দেখে নিও তোমরা, হ্যাঁ। এখানে যেহেতু ব্রাশ, ব্রাশের যেই কম্পোনেন্ট থাকবে যদি সেটা কপার থেকে থাকে, তাহলে অবশ্যই কপারেরও রাস্ট ফর্ম করতে পারে। সেখানে ধরো যদি টিন থেকে থাকে, তাহলে টিনেরও রাস্ট ফর্ম করতে পারে। তোমরা জানো যে টিনের উপরেও কিন্তু রাস্ট ফর্ম করে, তাই না? যদি আমরা গ্যালভানাইজিং না করি তাহলে কিন্তু টিনের উপরেও রাস্ট ফর্ম করে। তো সেটাও কিন্তু হইতে পারে ব্রাশের কম্পোনেন্টের উপরে ব্যাপারটা যাবে। তো দ্যাট মানে অর্থাৎ অক্সাইড শুধু আয়রন না, অন্যরাও অক্সাইড ফর্ম করতে পারে, অন্যদেরও রাস্ট ফর্ম করতে পারে। তো এটা রাস্ট ফর্মেশনই। তুই যেটা বলছে ক্যালকুলেট, হ্যাঁ বলো। আয়রনে আমাদের যেভাবে রিয়াকশন দেখাতে হয় রাস্টে, কপার বা টিন হলে আমাদের সেম ভাবে রিয়াকশন দেখাতে হবে না? মানে সেই 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 মানে অক্সিজেন আর ওয়াটার মিলে ওইচ আয়ন প্রডিউস করবে, ওইচ দিয়ে সে যে তোমার হচ্ছে গিয়া ফেরাস হাইড্রোক্সাইড যেমন হয়েছে তেমন তারও হাইড্রোক্সাইড হবে, এবং পরে সেটা ডিহাইড্রেট হয়ে অক্সাইড হবে। মানে যেভাবে রাস্ট দেখাও এদেরও সেভাবে রাস্ট দেখাবা। আচ্ছা, সিতে বলছে যে ক্যালকুলেট দ্য পার্সেন্ট কম্পোজিশন অফ এম কম্পাউন্ড অফ দ্য সেম। এই যে পার্সেন্ট কম্পোজিশন অফ প্রোপিন হিসেবে আসছে হলো পার্সেন্ট কম্পোজিশন অফ প্রোপিন। কি করে আসছে? কারণ এখানে আমাকে যেটা বলা আছে, এম কম্পাউন্ড একটা হাইড্রোকার্বন, এম একটা হাইড্রোকার্বন, আই এগ্রি। মলিকুলার ম্যাস বলছে 42, আবার বলছে যে ডাবল বন্ড আছে। তাহলে এই সবটা জিনিস মিলাইলে এটা প্রোপিন হয়। কি করে? ডাবল বন্ড আছে মানে অ্যালকিন। অ্যালকিনের মধ্যে কি প্রথম মেম্বারকে ইথিন, ইথিনের ম্যাস হিসাব করব, তাতে এটা 28 হবে মনে হয়। তারপরে আমরা প্রোপিনের ম্যাস হিসাব করব, করলেই সেটা কত আসবে 42। এখন তোমরা ভাবতে পারো যে মলিকুলার ম্যাস দিয়ে আমি হাইড্রোকার্বন ফাইন্ড আউট করবো, হাউ ইট পসিবল? শোনো, তোমাদেরকে এমন কোনো কিছু অ্যাবসার্ড কিছু দিবে না, খুব কাছাকাছি কিছু দিবে। ইথিন ফেল করছে, ইথিন ফেল করছে, তারপরে কি ট্রাই করবা? প্রোপিন। তো প্রোপিন ট্রাই করে যদি 42 এসেই যায়, তাহলে তো প্রোপিনে তুমি থেমে যাবা। তাইলে প্রোপিন এটা। তো কোশ্চেনটা হচ্ছে যে পার্সেন্ট কম্পোজিশন অফ এম কম্পাউন্ড, তার মানে পার্সেন্ট কম্পোজিশন অফ প্রোপিন, অর্থাৎ প্রোপিনের পার্সেন্ট কম্পোজিশন বের করতে হবে। যেখানে মলিকুলার ম্যাস বলেই দেওয়া আছে, তাহলে কার্বনের পার্সেন্টেজ বের করতে হবে, হাইড্রোজেনের পার্সেন্টেজ বের করতে হবে, রাইট না? কার্বন আর হাইড্রোজেনের পার্সেন্টেজ বের করতে হবে, সো সিম্পল, এটা বের করা পসিবল, ঠিক না? আচ্ছা ডিতে যেটা বলছে সেটা হচ্ছে যে ডিতে কি বলছে যে ফ্রম এম হোয়াট টাইপ অফ কম্পাউন্ড ইজ পসিবল টু প্রিপেয়ার ইন বিটুইন থার্মোপ্লাস্টিক এন্ড থার্মোসেটিং। আচ্ছা অ্যানালাইজ উইথ লজিক। আচ্ছা এটা আমি তোমাদের দেখা গেছে যে এটা আলোচনা করতে হয় তোমাদের সাথে, যে দুই ধরনের প্লাস্টিক বা দুই ধরনের পলিমার আছে। পলিমার দুই ধরনের, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক আর হচ্ছে থার্মোসেটিং। থার্মোপ্লাস্টিক যেগুলো তোমরা জানো যে এগুলো সহজে মোল্ড করা যায়,
থার্মোপ্লাস্টিক মানে মল্ড করা যায়, শেপ করা যায়, ডিশেপ করা যায়, ফ্লেক্সিবল, মানে এই ধরনের কিছু ব্যাপার আছে। হ্যাঁ, কিন্তু থার্মোসেটিং হইতেছে যে এগুলো হার্ড হয় এবং এগুলো একবারই কি করা যায়, তোমার হচ্ছে গিয়ে যে শেপটা ফর্ম করা যায় সেটা ফর ওয়ান, অর্থাৎ তারপর এটাকে ভাঙতে হয়। অর্থাৎ এটাকে এই থার্মোসেটিং যেগুলো যেমন মেলামিন, মেলামিন হচ্ছে থার্মোসেটিং, মেলামিন হচ্ছে থার্মোসেটিং যেগুলো ওয়ান্স কি হয় তোমার হচ্ছে গিয়া কি বলা হয় একবারই শেপ দেওয়া যায়, একবারের জন্য শেপ দেওয়া যায় শুধুমাত্র। তো সেগুলো হচ্ছে থার্মোসেটিং। আর যেগুলো আমরা রিপিটেডলি শেপ দিতে পারি, শেপ থেকে রিশেপ করতে পারি, ডিশেপ করতে পারি, সেগুলো হচ্ছে গিয়ে তোমার থার্মোপ্লাস্টিক। তো থার্মোপ্লাস্টিক, এখন কথা হচ্ছে আমার যেটা সেটা হচ্ছে পলিপ্রোপিন। তো প্রশ্ন হচ্ছে পলিপ্রোপিন কি, থার্মোপ্লাস্টিক না থার্মোসেটিং প্লাস্টিক? তো আমরা বলবো যে এটা থার্মোপ্লাস্টিক। থার্মোপ্লাস্টিক তার মানে তুমি পলিপ্রোপিন তৈরি করতে হবে, মেকিং প্রসেস দেখাইতে হবে এখানে, সেই ডেসক্রিপশন দিয়ে তারপরে মেনশন করতে হবে যে এটা কেন থার্মোপ্লাস্টিক, এন্ড ফলোড বাই এটাও যুক্ত করে দিতে হবে যে এটা থার্মোসেটিং না কেন বা কারাই তা থার্মোসেটিং হয়। থার্মোসেটিং যে মেলামিন, থার্মোসেটিং যে আদার থিং, সেটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। এই হচ্ছে 5 নম্বর। এগুলো যদি তোমরা স্ট্যান্ডার্ড আনসার তোমরা নিজেরা অবশ্যই মানে চিন্তা করে রাখবা বা স্ট্যান্ডার্ড আনসার তোমরা তৈরি করে রাখবা। আচ্ছা, আমি 6 নাম্বার আলোচনায় যাচ্ছি এখন। আর মেবি 6 নাম্বার আলোচনাটা আমার হওয়ার পরে এই মিটিংটা হয়তো বা ওভার হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি কিন্তু একই লিঙ্কে আবার জয়েন করতে পারবা। সানডেতে পারবো। ওই যে ঘটনা হয়েছে কি, তোমার হচ্ছে গিয়ে আজকে ফ্রাইডে কালকে স্যাটারডে, 2 দিনই ব্যাংক বন্ধ, যার জন্য ডলারের বিষয়টা এটা ক্রেডিট কার্ড যেটা আমি ব্যবহার করি আমাদের, সেটাতে এখন ওই সাফিসিয়েন্ট টাকা নাই আর কি। রবিবারে ওইটা টাকা নিয়ে তারপরে কাজটা করতে হবে। তো যাই হোক, এই কারণে আমার এই শনিবার কালকে পর্যন্ত আমাকে এইভাবেই ক্লাসটা করতে হবে। আচ্ছা, তো 6 নাম্বারটাই আছি আমরা। 6 নাম্বার, ও আল্লাহ, এটা দিয়ে সোর্স লিখি নাই। আচ্ছা, দেখে কি এটা, চ্যাপ্টার কত, বন্ড এনার্জি আছে আর কি আছে, একটা আছে বন্ড এনার্জি, আর একটা কি সেম সেম হবে আর কি। কি কন্ডিশন, টু রিঅ্যাকশন অ্যাপ্লিকেবল ফর ইলেকট্রিসিটি এনার্জি। আচ্ছা, এটাও 8, তার মানে পুরোটাই 8, চ্যাপ্টার 8। আচ্ছা, তো এটা চ্যাপ্টার 8 এর থেকে আসতেছে। হ্যাঁ, এতে বলছে গ্যাসোহল কি, এর হচ্ছে 20% হচ্ছে ইথানল, যেটাকে আমরা বলি গ্যাসোহল। বিতে বলছে ইলেকট্রোড রিঅ্যাকশন ইজ অক্সিডেশন রিডাকশন। ইলেকট্রোড রিঅ্যাকশন যে অক্সিডেশন রিঅ্যাকশন সেটা এক্সপ্লেন করতে বলছে। তো সেটা কিভাবে এক্সপ্লেন করবে তোমরা? ইলেকট্রোড রিঅ্যাকশন, এই যে আমি ক্লু দিয়ে দিছি, অ্যানোড অক্সিডেশন আর ক্যাথোডে রিডাকশন। অ্যানোডে কি হয় অক্সিডেশন, আর ক্যাথোডে কি হয় রিডাকশন, সেটা দিয়েই বুঝিয়ে দিতে পারবা ইলেকট্রোড রিঅ্যাকশন যে রেডক্স রিঅ্যাকশন। এখন কথা হচ্ছে তুমি ভাবতে পারো যে আমরা কোন সেলে যাব, ইলেকট্রোলাইটিকে যাব না গ্যালভানিকে যাব, মানে এখানে আমি কোনটা দিয়ে বেটার হয়। আমি মনে করি এটা গ্যালভানিক দিলেই বেটার হয়। মনে করে জিঙ্ক অক্সিডাইজ হইতেছে, কপার রিডিউস হইতেছে, গ্যালভানিকের এক্সাম্পল এখানে বেশি ভালো হবে। আর যদি না মনে করো যে তোমার হচ্ছে ইলেকট্রোড রিঅ্যাকশন বলতে না, ইলেকট্রোড রিঅ্যাকশন গ্যালভানিক দিয়ে দিতে পারো। আর যদি তোমরা ইলেকট্রোলাইটিক দিয়ে দাও তাও দিতে পারো, তাহলে ক্লোরিন অক্সিডাইজ হবে, সোডিয়াম রিডিউস হবে। অর্থাৎ যে কোনো একটা সেলের থেকেই দিতে পারো, বাট একটা অ্যানোড একটা ক্যাথোড দেখাইলে হবে। সিতে বলতেছে যে ক্যালকুলেট দ্য বন্ড এনার্জি অফ সিও, এন্ড তোমরা জানো যে এটা নট অনলি 2019, এটা আমার মনে হয় 2015-16 থেকে শুরু করে ফেব্রুয়ারি টাইম আমরা এটা দেখি, এই যে এটা আসে। ঠিক আছে, এখানে আমরা সিতে কি বলেছি যে আমরা ডেল্টা এই সিকে তে ক্যালকুলেট করব এবং বন্ড ব্রেকিং এনার্জি থেকে বন্ড ফর্মিং এনার্জি মাইনাস করেই করব, যেখানে ডেল্টা এইচটাই দেওয়া আছে। তো আমাদের কি করার আছে, আমরা কি করব জানো, এই যে সিও মানে কার্বন মনোক্সাইডের যে মানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এই ডাবল বন্ডের বন্ড এনার্জি বের করব, এই ডাবল বন্ডের বন্ড এনার্জি বের করব। ইউনো এখানে কয়টা ডাবল বন্ড আছে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, কার্বন ডাই অক্সাইডে 2টা থাকে। এই যে এটা কিন্তু খেয়াল করতে হবে যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড কিন্তু 2টা আছে। তার মানে হচ্ছে গিয়া এখানে আমরা যদি এটাকে এক্স ধরি, তোমরা জানো যে তোমরা অনেক সময় এটাকে এক্স ধরো, এক্স ধরলে তাহলে এই অংশটা কি হয়ে যাবে 2x, এই অংশটা কি হয়ে যাবে 2x, আর তোমার কাজ হবে এই এক্স এর ভ্যালু বের করা, তাই না? তার মানে তুমি b1 b2 ভ্যালু বসাবা, ডেল এইচ বসাবা, সেখানে তোমার কার্বন মনোক্সাইডের বন্ড এনার্জি জায়গাটা কি কার থাকবে 2x এর জায়গায়, তো 2x এর জায়গায় x এর ভ্যালু বের হবে এন্ড সেটা চলে আসবে। এন্ড আমার মনে হয় এটা মুখস্থ আছে তোমাদের, 845 না কত 843 এরকম একটা ভ্যালু আছে। দিতে বলতেছে হুইচ অফ দা অ্যাবভ টু রিঅ্যাকশনস ইজ অ্যাপ্লিকেবল ফর ইলেকট্রিসিটি প্রোডাকশন ইন আওয়ার কান্ট্রি, অ্যানালাইজ। আচ্ছা, এখানে একটা জিনিস কি আমি একটু বলি, তোমাদের কোশ্চেন, তোমাদের যখন কোশ্চেনগুলো আমি সাজাই তখন আমি একটু এক নজর দেখে রাখছি যে সম্ভাব্য অ্যান্সার কি হতে পারে। তো সেখানে দেখলাম
যে এখানে কোশ্চেনটা করতেছে হুইচ ওয়ান অফ দ্য অ্যাবভ টু রিয়াকশন, অর্থাৎ দুইটার কোনো একটা রিয়াকশনকে বলছে। কিন্তু এখানে আসলে কি আলোচনা করলে যেটা দাঁড়াবে যে দুইটাই হয়, এই জন্য আমি বলতেছি বোথ কিন্তু হ্যাভ সাম কন্ডিশন, বোথ উইথ হ্যাভ সাম কন্ডিশন, অর্থাৎ দুইটাই তুমি কিছু না কিছু বলা লাগবে কিন্তু সেটার মধ্যে কন্ডিশন রেখে দিয়ে। কেমন? তুমি এভাবে অ্যান্সারটা করতে পারো। তোমরা ফার্স্ট রিঅ্যাকশনটা দেখাবা, দেখে বলবা যে এটা থেকে কি এনার্জি পাওয়া গেছে, হিট এনার্জি। তো হিট এনার্জি দিয়ে কি হবে, হিট এনার্জি দিয়ে টারবাইন রান করবে, টারবাইন যদি রান করে কি হবে, তাহলে হিট জেনারেটর যেগুলো চলবে, এন্ড হিট জেনারেটর চললে সেখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। তার মানে ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য এটা একটা অপশন আমাদের। তো যেটা ফার্স্ট অপশন সেটা আমাদের বাংলাদেশে অ্যাপ্লাই হচ্ছে অলরেডি, এবং এটা হয়েও আসতেছে, এবং সেই কারণে আমাদের প্রচুর ন্যাচারাল গ্যাস ইউজ হয়। তোমরা জানো আমাদের টোটাল ন্যাচারাল গ্যাসের 22% এই এই কাজের জন্য যায়। 22% ন্যাচারাল গ্যাস আমরা শুধু বার্ন করি এই ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য, ঠিক আছে? যার কারণে আমাদের ন্যাচারাল গ্যাসের যে রিজার্ভ সেটা কিন্তু কমে আসতেছে। আচ্ছা, তো তারপরে যেটা আছে 2 নম্বর, সেটা হলো গিয়ে তোমার কি ইউরেনিয়াম প্ল্যান্ট, যেটা হচ্ছে গিয়ে নিউক্লিয়ার প্ল্যান্ট বলে। তোমরা জানো যে আমরা কিন্তু নিউক্লিয়ার প্ল্যান্টেও যাচ্ছি, তোমরা সেটা রেফারেন্স হিসেবে বলবা রূপপুর যে ইলেকট্রিসিটি প্রোডাকশন সেন্টার যেটা হচ্ছে, তো সেখানে তো তোমার হচ্ছে গিয়ে নিউক্লিয়ার প্ল্যান্ট হচ্ছে। তার মানে নিউক্লিয়ার প্ল্যান্টটা এখানে আমার মনে হয় যারা কোশ্চেনটা করছে তারা এই ভিউ থেকে করছে যে প্রথমটা সুইটেবল আমাদের জন্য, পরেরটা না। এবং সেটা কেন না, কারণ এটা ইউরেনিয়াম প্ল্যান্ট, এটাতে রিস্ক আছে, ঠিক না? এটাতে তোমার হচ্ছে যদি কোনোভাবে আমরা মানে এখানে যদি আমাদের কেয়ার মানে আমরা যদি এখানে থাকি, মানে ক্যাজুয়াল থাকি, তাহলে সেখানে কি হইতে পারে, বড় রকম একটা ডিস্ট্রাকশন হতে পারে। তো সেই জায়গা থেকে হয়তো 2 কে আমরা ডিনাই করতে পারি। কিন্তু এনার্জি যদি আমরা কন্টিনিউ করতে চাই, ইলেকট্রিসিটি প্রোডাকশনকে যদি আমরা ডেমনস্ট্রেট করতে চাই, ইমপ্রুভ করতে চাই, তাহলে তো আমি 2কেও ডিনাই করতে পারতেছি না, 2কে তো ডিনাই করতে পারতেছি না। তো দ্যাট তোমরা এখানে 2কে ইনক্লুড করে বলবা যে 2ও আমাদের হচ্ছে গিয়ে কি বলা হয় ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য লাগবে, তবে সেটা যেন প্রপার হয়, ওটার জন্য প্রপার হয় সেটাই হচ্ছে গিয়ে কন্ডিশন ঠিক করে দিবা, ঠিক আছে? তো এটা থিওরিটিক্যাল অ্যান্সার যে দুইটা থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হতে পারে, কারণ দুইটা থেকেই আমরা এনার্জি পাবো। আর এনার্জি কি, এনার্জি তো ট্রান্সফর্ম করা যায়, একটা এনার্জি থেকে আমরা আরেকটা এনার্জিতে কি করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি। তো দ্যাট ট্রান্সফর্ম করলে সেই ট্রান্সফরমেশন গুলোর এক্সপ্লেনেশন দিয়ে অ্যান্সারটা করবো আশা করি। কথা বুঝতে পারছো? তো কি বলা হয়, আমি আর পরের কোশ্চেনটাতে যাব, বাট হ্যাঁ এটাতে যাব, বাট ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাতে কি যাব, এটা তো আমি 1 মিনিটে শেষ করতে পারি। সেটা হলো গিয়ে যে এটা তো দেখছো একদম যে কপি ঢাকা বোর্ডের একেবারে কপি, এই যে হোয়াট ইজ গ্যাং, এই যে হোয়াট ইজ গ্যাং এর বিষয়, হ্যাঁ স্যার। এই যে সালফিউরিক অ্যাসিড ডিহাইড্রেটিং এজেন্ট, এই যে সালফিউরিক অ্যাসিড ডিহাইড্রেটিং এজেন্ট, এই যে বলেছিলাম না যে কনডেনসেশন, কালকে অনেক কথা হচ্ছে না এটা নিয়ে, যে তোমার হচ্ছে গিয়া অ্যালুমিনিয়াম অক্সাইডের বা বক্সাইডের কনডেনসেশন, সেই বক্সাইডের কনডেনসেশন, এবং এটা নিয়ে কথা হচ্ছে না যে ইলেকট্রোলাইসিস ভার্সেস কার্বন রিডাকশন, এই যে আয়রন আর অ্যালুমিনিয়াম এখানে আছে, আমরা বলেছিলাম না যেটা অক্সিজেন, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, আর এটা হলো আয়রন, এবং সেটাই হচ্ছে সেই কোশ্চেনটা, তাই না? তো এটা নিয়ে আলোচনা করার দরকার নাই, তোমরা ওই ভিডিওতে এটা পেয়ে গেছো, তো দ্যাট প্লিজ দেখে নিবা। তার মানে কি, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ অ্যামোনিয়াম সল্ট সাপোজ অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে আমরা অ্যামোনিয়া গ্যাস কি করে পাবো, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, এখানে যারা আছে তাদের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। তো অ্যামোনিয়াম সল্ট মানে কে, অ্যামোনিয়াম ক্লোরাইড, তার সাথে কি দিব, সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে না? সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে পরে এখানে কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, ওকে? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা যখন দিব তখনই তো তোমার কি হবে, সোডিয়াম ক্লোরাইড হবে, অ্যামোনিয়া গ্যাস হবে, আর ওয়াটার হবে। তো এটা বলার একদমই ইজি ছিল যে তোমার শীতে যেটা বলা হয়েছে যে কোনটা ইউজ করে অ্যামোনিয়া গ্যাস করতে পারবো, অ্যামোনিয়াম সল্ট থেকে, তাহলে অ্যান্সার হবে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে, এন্ড সেটা অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে করে দেখাই দিবা। আচ্ছা, ডিতে কি বলা আছে, the X compound of the stem is able to wash away oil and grease like dirt but cannot remove the spot from cloth। আচ্ছা, তো এখানে ডিতে আমি হিন্ট কি দিয়ে দিছি যে সোপ ইজ
ক্লিনিং এজেন্ট বাট নট ডিকালারাইজার, নট ব্লিচ। শোনো, সাবান হচ্ছে যায়, সোপ হচ্ছে যায় তোমার, এটা হচ্ছে ক্লিনিং এজেন্ট। সো দ্যাট এটা যেহেতু ক্লিনিং এজেন্ট, তাই এটা কি করতে পারবে, ইট ক্যান ওয়াশ অ্যাওয়ে অয়েল, গ্রিজ, লাইক ডার্ট, এদেরকে সে ইয়ে করতে পারবে, ওয়াশ অ্যাওয়ে মানে মানে তোমার ক্লিন করতে পারবে, বাট এটা স্পট রিমুভ করতে পারবে না। কারণ স্পট রিমুভ করে কারা, যারা কিনা ব্লিচ, যারা কিনা ব্লিচিং পাউডার, ওটা হচ্ছে ব্লিচের রোল, অর্থাৎ ব্লিচিং পাউডারের রোল। সো দ্যাট তুমি সোপের রোল কি সেটা বুঝাবা, বুঝায়া এইটা ডার্ট এই স্পট ক্লিনিং আবার কার রোল সেটা বুঝায়া বলবা যে এটা এর রোল না। তো ওইভাবে মনে হয় এক্সপ্লেন করে দিলেই হবে। হ্যাঁ, আচ্ছা। তো এটা তাহলে বোঝা গেল যে এটা চ্যাপ্টার 12 এর থেকে, আর আগেরটা হ্যাঁ তাও 12 এর, বলতে গেলে দুইটাই 12 এর। তাহলে এটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 12 এর। আমরা বুঝলাম যে চ্যাপ্টার 12 থেকে আসছে এগুলো। এই হচ্ছে গিয়ে তোমার সিকিউ পার্ট। এবার আমরা যাব হচ্ছে এমসিকিউ পার্টে। ওকে, আচ্ছা আমরা একটু জুম করে নিলাম এমসিকিউ পার্টটা। ফার্স্ট আসি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সাইন ইন্ডিকেটস অক্সিডাইজিং এজেন্ট, গ্যাস অর লিকুইড সাবস্টেন্স। মানে অক্সিডাইজিং এজেন্ট গ্যাস অথবা লিকুইড সাবস্টেন্স, যেটাই হোক না কেন অক্সিডাইজিং এজেন্ট। তাহলে কি হবে এটা, অপশন সি, ফ্লেম অন সার্কেল, ফ্লেম অন সার্কেল। আচ্ছা, তারপরে টুতে কি বলেছে, টুতে টুতে বললো কি যে হুইচ ওয়ান ইন্ডিকেট দ্য সিক্স স্টেপ ইন দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন এন্ড রিসার্চ। তো এটা থেকে আমি দেখি মাঝে মাঝে একটা এমসিকিউ আসে, হয় বলে ফার্স্ট স্টেপ কি, নয় বলে লাস্ট স্টেপ কি, নয় বলে কোনো একটা স্টেপ। তো এটা এটা হচ্ছে অপশন ডি দেখাচ্ছে, অ্যানালাইজ অফ ডাটা। সিক্স স্টেপ বলতেছে অ্যানালাইজ অফ ডাটা। আচ্ছা, তারপরে যেটা আছে তোমাদের যেটা বলছে 3 নম্বরে, 3 নম্বরে যেটা বলছে যে হুইচ হোয়াট ইজ দ্য, জুমটা একটু কমিয়ে দিলাম। এখানে থ্রিতে বলতেছে কি যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ অ্যাটমস ইন 117 গ্রাম সাবস্টেন্স মেনশন ইন দ্য স্টেম। অর্থাৎ এই স্টেমে যে সাবস্টেন্স আছে তার 117 গ্রামে তোমার হচ্ছে যে কয়টা অ্যাটম আছে, এই যে কয়টা অ্যাটম আছে। তো এখানে তোমরা বুঝে নিবা যে আগে বুঝতে হবে যে সাবস্টেন্সটা কি। তো এই যে মেল্টিং পয়েন্ট আছে 801 ডিগ্রি, সেটা দেখে বোঝা যাবে। মেল্টিং পয়েন্ট 801 ডিগ্রি, তো ওটা সোডিয়াম ক্লোরাইড। এখন এটা যখন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের তোমার হচ্ছে তাহলে জানতে চাওয়া হয়েছে যে 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, তাহলে এর মধ্যে কয়টা অ্যাটম আছে। তো এখন বিষয় হিসাবটা কিভাবে হবে, সোডিয়াম ক্লোরাইড 23 আর হচ্ছে গিয়া 35.5, 35.5 আর 23, 23 আর 35.5, 23 প্লাস হচ্ছে 35.5, 35.5 ইকুয়াল হচ্ছে 58.5। আচ্ছা 58.5, আর তাহলে এর তোমার হচ্ছে ডাবল করি ইন্টু 2। ও এখানে একটা কাজ করে দিছে তারা, তারা কি করছে 117 এমন ভাবে দিছে এটা 2 মোল হয়ে গেছে, কারণ এর ম্যাথ হচ্ছে 58.5, যারা ডাবল করলে 117, তার মানে এটা 2 মোল এইটাকে বুঝাইছে, সোডিয়াম ক্লোরাইডকে 2 মোল সোডিয়াম ক্লোরাইডকে বুঝাইছে। আচ্ছা তাহলে 2 মোল সোডিয়াম ক্লোরাইড যদি হয় তাহলে অ্যাভোগাড্রোর নাম্বারের ডাবল হবে, অ্যাভোগাড্রোর নাম্বারের ডাবল হবে। কিন্তু এইখানে আবার একটা ব্যাপার আছে, অ্যাভোগাড্রোর নাম্বারের ডাবল হইতো অ্যান্সার যদি শুধু সোডিয়াম ক্লোরাইডের কথা বলতো, মলিকিউলের কথা বলতো, কিন্তু এখানে বলছে অ্যাটমের কথা, তার মানে ডাবল থেকে আরো ডাবল করা লাগবে। প্রথম ডাবল করছো এই 2 মোলের কারণে, আর পরের ডাবল করতে হবে যেহেতু দুইটা অ্যাটম আছে তার কারণে। তার মানে হচ্ছে অ্যাভোগাড্রোর নাম্বার ইনটু 4, অ্যাভোগাড্রোর নাম্বারের সাথে ইনটু 4 করলে যা হয়। তো অ্যাভোগাড্রোর নাম্বার ইনটু 4, 6.023 10 to the power 23 into 4 ইকুয়াল হয় 2.4 10 to the power 24, 2.4 10 to the power 24 কি আসছে, 10 to the power 23 সবগুলা।
ও তাইলে এটাকে আমরা কি করা লাগবে, এটাকে তাহলে এ ধরা লাগবে। যেহেতু 24 বলছে তাইলে দিছে 23, তাহলে আমরা যদি এদিকে 24 করি তাহলে ওইদিকে 23 ধরে যাবে, ঠিক না? তাহলে এ অ্যান্সার। সি এর ওরা বি দেখাচ্ছে, কিন্তু বি দেখাচ্ছে কেন? ও না, 24 আমি কি করব, ভাগ করব নাকি? ভাগ তো করব, সরি। আমি তো পাইলাম হচ্ছে 2.4 10⁻²৪, আর ওরা করছে 2.4 10⁻23। ঘটনা কি, কেমনে হবে এটা, কেমনে হলো? আচ্ছা শোনো, এখানে তাহলে মনে হয় ওরাই ভুল করবে, কারণ আমি হিসাব করি 2 মোল 117 মানে ক্লিয়ারলি 2 মোল। আচ্ছা 2 মোল যদি হয় তাহলে 2 মোলের জন্য অ্যাভোগাড্রো ইন্টু 2। আচ্ছা অ্যাভোগাড্রো ইন্টু 2 এর পরে আবার ফার্দার হচ্ছে 2, আবার ফার্দার 2, তাহলে 6.023 10⁻23 ইন্টু একবার 2 সমান যা, তারে আবার ফার্দার 2, 2.4 10⁻24। তাইলে সেটারে আবার 23 বানাইতে গেলে 23 যদি করতে চাই তাহলে এটারে 24 করা লাগবে। তাহলে এ হয় আনসার, কোনো ডাউট নাই, ওরাই ভুল করছে এখানে আনসারে। এটা বি দিছে, বি দিছে, হবে না এটা, এ হবে কারেক্ট, এ হবে, কোনো সন্দেহ নাই, এ হবে, বুঝছো? আচ্ছা তারপরে আসো 4 নম্বর কি বলা আছে, 4 it is understood from the above picture the intermolecular force of K position is more than L position, অর্থাৎ K পজিশনে ইন্টারমলিকুলার ফোর্স বেশি, এ কোন পজিশনেতে, এল পজিশন, এল কই, ও এই যে উপরে, তার এটা তো কুলিং কার্ভ, তাই নিচের দিকে সলিড, তো নিচের দিকে সলিড মানে ইন্টারমলিকুলার ফোর্স বেশি বলছে, কোন কে পজিশনে বেশি বলছে, তার কারেক্ট তো। ইন 2000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সাবস্টেন্স ইজ গ্যাসিয়াস, কুলিং কার্ভ, তাহলে তো সে গ্যাসিয়াসই ছিল। হ্যাঁ, দ্য মেটার ইজ লিকুইড ইন দ্য পয়েন্ট অফ সি, সিতে সে লিকুইড, অর্থাৎ মেল্টিং বয়লিং পয়েন্টে। হ্যাঁ তাও তো ঠিক আছে, তো তিনটেই কারেক্ট। আচ্ছা এরপরে স্টেমটা কি আছে, এ CS1 সোডিয়াম, বি কে এটা 1s2 2s2 2p2 2 অক্সিজেন। আচ্ছা সি 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 হচ্ছে কার্বন। আচ্ছা কি কোশ্চেন বলছে, হাউ মেনি আইসোটোপস আর দেয়ার ইন সি, সি মানে কার্বন, কার্বনের আইসোটোপ, কার্বনের আইসোটোপ দেখলাম তিনটা দিছে, ঠিক আছে না? হ্যাঁ 13 14 15, ইয়া না 12 13 14, 12 13 14 বা যাই হোক তিনটা। আচ্ছা 4 নম্বর 6 বলতেছে দ্য এলিমেন্ট সি, সি মানে কে, তাও কার্বন, তাহলে আর এবি দিছে কোন কারণে, সবই সি নিয়ে হলে। আচ্ছা যাই বলি, প্রডিউসেস নেচার নিউট্রাল আর অ্যাসিডিক অক্সাইড অ্যালং বি, কি বলতেছে, ফর্মস কোভার, আচ্ছা প্রডিউস নিউট্রাল এন্ড অ্যাসিডিক অক্সাইড অ্যালং বি, ও না বি তে কাজ আছে এখানে, অর্থাৎ বি এর সাথে কে কার্বন ডাই অক্সাইড, বি মানে অক্সিজেন, সি মানে হলো কার্বন, কার্বন অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড হবে, প্রডিউসেস নিউট্রাল এন্ড অ্যাসিডিক অক্সাইড অ্যালং উইথ বি। হ্যাঁ কারেক্ট, এটা কারেক্ট। শোনো তোমরা এটা হয়তো বুঝতে পারছো কিনা যে এটা কেন কারেক্ট। হ্যাঁ সেটা হলো যে দুইটা অক্সাইড আছে না, একটা কার্বন মনোক্সাইড আর একটা কার্বন ডাই অক্সাইড, মনে রাখো কার্বন মনোক্সাইড নিউট্রাল, কার্বন ডাই অক্সাইড অ্যাসিডিক, তো এটা ট্রু ছিল, নিউট্রাল এন্ড অ্যাসিডিক। আচ্ছা ফর্মস কোভালেন্ট বন্ড উইথ এ, এর সাথে কোভালেন্ট বন্ড করে, এটাকে সোডিয়াম, ফর্মস কোভালেন্ট বন্ড উইথ এলিমেন্ট এ, সি মানে কার্বন, সি হচ্ছে কার্বন, এর সাথে সম্পর্ক, এ হলো সোডিয়াম। যাই হোক এটা যদিও কম্পাউন্ড হওয়ার কথা না, যদি হয়ও সেটা আয়নিক হবে, তো এটা রং। ফর্মস এ চেইন অফ ভ্যারিজ লেন্থ, ফর্মস এ চেইন অফ ভ্যারিজ লেন্থ, হ্যাঁ এটা ঠিক আছে, এটা বুঝতে পারছো কিনা আমি একটু বুঝাই বলি। 1 আর 3 আগে দাগাই নেই, শোনো এটা এই যে বলছে না ফর্মস এ চেইন অফ ভ্যারিজ লেন্থ, এটা কার্বনের একটা প্রপার্টি, যেটা আমি জানি না বলেছি কিনা তোমাদেরকে, এটাকে ক্যাটেনেশন প্রপার্টি বলে, এটাকে ক্যাটেনেশন প্রপার্টি বলে, কার্বন কার্বন চেইন তৈরি করতে পারা, তো এটা কার্বন পারে, তো এটা ট্রু।
আচ্ছা, এরপর 7 কি বলতেছে, হুইচ এলিমেন্টস প্রপার্টিজ বিলং টু ম্যাচ উইথ সালফার, অর্থাৎ কার কার ম্যাচ করে সালফারের সাথে, হুইচ এলিমেন্টস প্রপার্টিজ বিলং টু ম্যাচ উইথ সালফার, সালফারের সাথে কে ম্যাচ করে, হুইচ এলিমেন্টস প্রপার্টিজ বিলং টু ম্যাচ উইথ সালফার, সালফারের সাথে ম্যাচ করে। মাই গড, সালফারের সাথে ম্যাচ করে বলতে তো এখন তাইলে সালফার অক্সিজেন একই গ্রুপে, তাহলে সালফারের সাথে তোমার অক্সিজেনের একই গ্রুপে, তো কিছু তো সিমিলারিটি থাকবে, কিন্তু এখানে প্রপার্টিজ বিলং টু ম্যাচ, কিন্তু সালফারের সাথে অক্সিজেনের আবার অনেকগুলো ডিসিমিলারিটিও আছে। কার্বনের সাথে সালফার ম্যাচ করবে কিনা, সিলিকনের সাথে সালফার, আচ্ছা ওরা কি দিছে দেখে নেই, 7 হচ্ছে ডি দিছে, মানে বলতেছে কার্বনের সাথে ম্যাচ। আচ্ছা আমি লজিকটা খুঁজি, হুইচ এলিমেন্টস প্রপার্টিজ বিলং টু ম্যাচ উইথ সালফার, মানে সালফারের সাথে কার ম্যাচ করে, সালফারের সাথে কার ম্যাচ করে, এখানে মানে ম্যাচিংটা কোন পয়েন্টে, ম্যাগনেসিয়াম বাদ, কিন্তু অক্সিজেন, কার্বন বা সিলিকন প্রত্যেকের সাথে সালফারের কোনো না কোনো মিল আছে বিভিন্ন ভাবে, সেইখানে আসলে ওরা আমার মনে হয় ডিসম্যাচ দিলে ভালো হইতো, কিন্তু ম্যাচের কথা বলে কার্বন অ্যান্সার হইলে, কার্বনের সাথে তো অবশ্যই ম্যাচ আছে, কয়েকটা দিক থেকে ম্যাচিং আছে, কার্বনের সাথে সলিড, সালফার সলিড, কার্বন সলিড, এটা একটা ম্যাচ আছে। নন মেটাল, তো সেটা তো অক্সিজেনের সাথেও ম্যাচ করে, অক্সিজেন গ্যাস, সালফার সলিড, সেটা ম্যাচ করে না, তো সবার সাথে কিছু ম্যাচ করবে কিছু ম্যাচ করবে না, সেই কেমনে যে কোশ্চেন দিল, সেখানে কার্বনের সাথে হয়তো ম্যাচ করে এক সেন্সে, কিন্তু সিলিকনও তো আবার সলিড, কিন্তু সিলিকন আবার হলো সাবমেটাল। তো আসলে একটা বেশ মানে বেশ, কিন্তু এটা নিয়ে একটা ঝামেলা মতো হওয়ার মতো, যে কোন দিক থেকে এটাকে ম্যাচ বুঝাইছে। এখানে ধরো আরেকটা ম্যাচ আছে কার্বনের সাথে সালফারের, যদি ওই সেন্সে চিন্তা করে, কোন সেন্সে জানো, ওই যে চেইন ফরমেশনের সেন্সে, কার্বন কার্বন যেমন চেইন করতে পারে, ও না সিলিকন হতে পারে, মানে এই একটা ঝামেলা যে সালফারের সাথে তুমি ম্যাচ দেখলে যে সব এই ম্যাগনেসিয়াম ছাড়া সবার সাথে কোনো না কোনো ম্যাচ আছে, তো দ্যাট এখানে কার্বন দিছে কোন লজিকে, আর এই যাই হোক দিছে কার্বন। অ্যামোনিয়াম সায়ানেট থেকে এক্স, অ্যামোনিয়াম সায়ানেট থেকে এক্স হলে আমরা জানি ইউরিয়া হয়, তো বলতেছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ অ্যাটমস ইন এক্স কম্পাউন্ড, একই, অর্থাৎ অ্যামোনিয়াম সায়ানেটে যা আছে ওটা তো তাই হবে, কারণটা তো এটা তো আইসোমারাইজেশন, তার মানে 1 আর 4 5 6 7 8টা, আটটা মানে আটটাই। আচ্ছা, হুইচ ওয়ান অক্সাইড ইজ এলিমেন্ট অফ গ্রুপ 16, গ্রুপ 16 এর এলিমেন্ট কে, সে হলো সালফার, সালফার অক্সাইড, সালফার ডাইঅক্সাইড। ইন দ্য কম্পাউন্ড PCl5 বন্ড পেয়ার ইলেকট্রন 5 ফলস, বন্ড পেয়ার ইলেকট্রন 10, কারণ 5টা বন্ড মানে 10টা ইলেকট্রন, ভুল এটা। হেয়ার দ্য অক্টেট রুল ভেল্ড, এটা কারেক্ট। সেন্ট্রাল ফসফরাস, তাও কারেক্ট, 2 আর 3। হাউ মেনি নাম্বার অফ নাইট্রেট আয়ন্স ইন দ্য কম্পাউন্ড অফ অ্যালুমিনিয়াম নাইট্রেট, অর্থাৎ অ্যালুমিনিয়াম নাইট্রেটের মধ্যে নাইট্রেট কয়টা, 3টা হবে, ও না এটা আবার কি দিছে, ও আচ্ছা এখানে তাহলে তোমার ইয়ে দিছে না, অ্যাভোগাড্রোর নাম্বারের সাথে তুলনা করে দিছে বোধহয়, কারণ নয়তো এরকম ভ্যালু আসবে না। হাউ মেনি নাম্বার অফ নাইট্রেট আয়ন্স ইন দ্য কম্পাউন্ড অফ অ্যালুমিনিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম নাইট্রেটের মধ্যে নাইট্রেট আছে হচ্ছে গিয়ে 3টা, কারণ অ্যালুমিনিয়াম 2টা, নাইট্রেট 3টা, তার মানে অ্যাভোগাড্রোর নাম্বারের ট্রিপল, অ্যাভোগাড্রোর নাম্বারের ট্রিপল কোনটা, সেটাই হলো অ্যান্সার। অ্যাভোগাড্রোর নাম্বারের ট্রিপল 6.023 10⁻23 ইন্টু 3, অ্যাভোগাড্রোর নাম্বারের ট্রিপল 1.80 10⁻24, 1.80 10⁻24 কোনটা, 1.80 10⁻26 24, এই যে বি, বি হবে। আচ্ছা এবার আসো 12 যাই আমরা। 12 বলতেছি কি যে হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন দ্য কম্পাউন্ড অফ সালফিউরাস অ্যাসিড, খেয়াল করে কিন্তু এটা সালফিউরাস অ্যাসিড H2SO3, তখন কিন্তু সালফার +4, তো আন্দাজে দিয়ে ফেলো না, মানে কনফিডেন্টের উপরে দিয়ে ফেলো না, হিসাব করেই দিও, সালফার +4 আসবে। আচ্ছা, ইন হুইচ স্টেপ ডাজ অ্যানেস্থেটিক প্রডিউস ইন দ্য রিঅ্যাকশন অফ ক্লোরিন এন্ড মিথেন, থার্ড স্টেপে ক্লোরোফর্ম হয় কোন স্টেপে যায়, থার্ড স্টেপে। হুইচ এলিমেন্ট ইজ দ্য মোস্ট মেটালিক, হুইচ এলিমেন্ট ইজ দ্য মোস্ট মেটালিক, এখানে কে আছে, অ্যালুমিনিয়াম, সিলিকন আছে, ফসফরাস, ম্যাগনেসিয়াম, তো ম্যাগনেসিয়াম, মোস্ট মেটালিক ম্যাগনেসিয়াম। আচ্ছা তারপরে হচ্ছে স্টেম আছে 30 ml 0.1 মোলার HCl, 10 ml 0.15 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আমি কোথায় যেন আরেকবার দেখছি, যাই হোক 15 বলতেছে হাউ মাচ এক্সট্রা সোডিয়াম হাইড্রোক্সাইড উইল বি নিডেড টু পট বি টু নিউট্রালাইজ HCl, how much extra sodium hydroxide will need to
the of the pot B to neutralize HCl, মানে HCl কে নিউট্রালাইজ করার জন্য বি সলিউশনে কত আরো এক্সট্রা সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, হাউ মাচ এক্সট্রা, ভলিউমের দিক থেকে বলছে, ভলিউমের দিক থেকে বলছে, তো বাঁচা যায়, ভলিউমের দিক থেকে বলা যায়। কি করবা জানো, এটা 30 × 0.1 আর এটা 10 × 0.15, তাই তো? আচ্ছা, তাহলে এটার হিসাবটা আমি একটু বুঝাই বলি যে নিউট্রাল হওয়ার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে কতটা, নিউট্রাল হওয়ার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে কতটা। আমি তোমাদেরকে একটা উপায় দেখিয়ে দিচ্ছি, তোমরা এই উপায়টা ইউজ করতে পারো, এটা যদিও কলেজ লেভেলের উপায়। এটা হলো ফর্মুলা হলো V1S1 = V2S2, V1S1 = V2S2, আর তুমি V2 বার করবা, V2 বার করবা, হ্যাঁ। আর V2 বার করবে কিভাবে, এই V1S1 কার জানো, এসিড, আর V2S2 কার জানো, বেইজের। তো এইটা এসিড কত, V1S1 30 × 0.1, এই দেখো 30 ইন্টু হলো 0.1, আর নিচে যাবে হচ্ছে 0.15, এটা বোর্ডে গেলাম না আমি, হ্যাঁ। তাহলে হিসেবে কত আসে, 30 × 0.1 বাই 0.15, 30 × 0.1, 30 × 0.1 ডিভাইড হচ্ছে যাইয়া 0.15, তাহলে বি 20 আসে, তাহলে আসছে হচ্ছে 20। কথা বুঝতে পারছো? এই কাজটা করবা, আমার মনে হয় তোমরা এটা কলেজের হইলেও তোমরা এটা ইউজ করো। 20, তার মানে এটা দরকার ছিল কত, 20, আছে কত 10, তাহলে লাগবে কত, 10, অ্যান্সার 10। আরে এটাকে আসলে অনেকভাবে লজিক দিয়ে দেখানো যাইতো, কিন্তু আমার মনে হয় অত লজিকের না যায় ফর্মুলাতে যাওয়া ভালো। আচ্ছা, 16 কি বলছে, ইফ দ্য সলিউশন অফ পট এ এন্ড বি আর মিক্সড দেন দ্য প্রডিউস সলিউশন, হ্যাঁ দেখো, উইল বি বেসিক ইন নেচার। আচ্ছা, এইটা কি একেবারে একটা কি দাঁড়াইলো, যেখানে উপরের কোশ্চেন বলছে এক্সট্রা সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, তাইলে সেই সলিউশন কি করে বেসিক হয়? ঠিক আছে, সো দ্যাট এটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে 1 হচ্ছে না। তো 1 যদি না হয় তাহলে বাকি রইল কি 2 আর 3। এখন 2 আবার একটা সিঙ্গেল অপশন আছে, এটাই তো ঝামেলাটা, 2 একটা সিঙ্গেল অপশন আছে, উইল বি অ্যাসিডিক, এটা তো ঠিকই আছে অ্যাসিডিক, কিন্তু প্রডিউস যে 0.088 গ্রাম সল্ট, এইটা যাচাই করা ছাড়া কিন্তু 3 কারেক্ট কিনা বোঝা যাচ্ছে না। তো 2 ঠিক আছে, 3 কারেক্ট কিনা সেটা 0.088 গ্রাম সল্ট প্রডিউস হবে, মানে এটা ডেফিনেটলি একটু ডেঞ্জার লেভেলে চলে গেল। কারণ হলো তোমার 0.088 গ্রাম সল্ট প্রডিউস করার জন্য শর্টকাট আছে কিনা এটা হচ্ছে দেখার বিষয়। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করবে, যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এখন লিমিটিং রিঅ্যাকশন, সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং রিঅ্যাকশন, তার মানে সোডিয়াম ক্লোরাইড যেটা হবে সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের রেসপেক্টে হবে, এবং সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যামাউন্টটা তাহলে জানতে হবে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যামাউন্টটা কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যামাউন্ট কত সেটা জানতে হবে, তার মানে ডব্লিউ বার করতে হবে, মানে ক্যালকুলেটরের উপর দিয়ে চালায় যাবা, ডব্লিউ কত আসছে তাইলে এস এম বি বাই 1000, এস হচ্ছে 0.15 ইন্টু এস এম, এম হলো এস এম, এম মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের 40 ইন্টু এস এম ভি, ভি মানে কত 10, আচ্ছা এস এম ভি বাই 1000, 1000 হচ্ছে 1000। আচ্ছা তাহলে আসছে 0.06, অর্থাৎ এটার মধ্যে অ্যামাউন্ট আছে 0.0, আচ্ছা 0.06, অ্যামাউন্ট আছে 0.06 গ্রাম। এখন তোমার কথা হলো যে সোডিয়াম ক্লোরাইডের ম্যাস কত আমরা জানছিলাম 58.5, ওই সময় আমার মুখস্থ হয়েছে 58.5 হলো সোডিয়াম ক্লোরাইডের ম্যাস। তাইলে সোডিয়াম হাইড্রোক্সাইডের 40, সোডিয়াম হাইড্রোক্সাইডের হলো 40, তাহলে সোডিয়াম ক্লোরাইডের হলো 58.5, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি 0.6 হয় তাহলে ওর কত হবে, তাইলে কত হবে, তাহলে 58.5 ইন্টু হলো 0.06 আর ডিভাইড হবে 40 দিয়ে, তখন আনসার আসে 0.0877, 0.0877, তার মানে 0.088 বলাই যায়। তো ডি অ্যান্সার, তো একটু কষ্ট করা লাগছে, বাট করে কনফার্ম হওয়াটাই ভালো। অর্থাৎ আমি কি করছি যে এর মধ্যে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড না, আমি ওটা বার করছি, কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড ওটা বের করছি। সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বের করছি, বের করার পরে তারপরে তার হিসেবে সোডিয়াম ক্লোরাইড, আমি জানি সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে সোডিয়াম ক্লোরাইড যখন হয় তখন 1 মোল হয়, তাহলে এর যত এর মলিকুলার ম্যাসের সাথে সোডিয়াম মলিকুলার ম্যাস দিয়ে মিলাইতে হবে। 16 গেল, 17,
7 কি বলতেছে মার্কারি আর মার্কিউরিক ক্লোরাইড, মার্কিউরিক ক্লোরাইড হইতে মার্কিউরাস ক্লোরাইড। রেডক্স রিঅ্যাকশন তো অবশ্যই। এডিশন রিঅ্যাকশন, এডিশন তো হবেই, হ্যাঁ। কম্বাকশন না, তো 1 and 2 এটা তো বুঝাই যাচ্ছে। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন সালফার ট্রাইঅক্সাইড কি বলছে? হুইচ ক্যাটালিস্ট? ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। হুইচ ক্যাটালিস্ট? ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। আচ্ছা, 19 কে বলছে হুইচ ওয়ান ইজ দ্য এলিমেন্ট অফ ফটোকেমিক্যাল স্মোক। এইটা নিয়ে আমি দেখছি যে তোমাদের সাথে তোমাদের বইয়ের মধ্যে একটি কন্ট্রাডিকশন হয়ে যায়। মানে আমি জানি যে এটা অ্যান্সার হলো সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, ওখানে কি দিছে ওরা? কত নম্বর? 19 এ সি দিছে। সি কি? নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই যে এইটা একটা ঝামেলা। আমি তোমাদের ক্লাস 9-10 এ আইসা দেখি যে এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড অ্যান্সার, কিন্তু ফটোকেমিক্যাল স্ল্যাগ পড়ায়া যাচ্ছি কলেজে সালফার ডাইঅক্সাইড। এখন কিন্তু তোমাদের আমি এই পর্যন্ত যতগুলো সলিউশন দেখতেছি সব জায়গায় শুধু দেখি যে নাইট্রোজেন ডাইঅক্সাইড অ্যান্সার দেয়। তো যাই হোক, এটা নাইট্রোজেন ডাইঅক্সাইডই তোমরা নিও। কিন্তু আমি আসলে এটা সালফার ডাইঅক্সাইড এই কলেজেও কিন্তু সালফার ডাইঅক্সাইড কে বলা হয়, কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড তোমাদের স্কুলে দেখা যাচ্ছে বারবারই। তোমরা নাইট্রোজেন ডাইঅক্সাইডের উপরেই থাকো, রিস্ক নেওয়ার দরকার নাই। 20 বলতেছে কি? ফিগার দেওয়া আছে, ফিগার দিয়ে কি বলছে? ইন কেস অফ দ্য টু ইলেকট্রোডস অফ দ্য ফিগার, এ ইলেকট্রোড ইজ মোর রিঅ্যাক্টিভ দেন বি। মনে রাখবা অ্যানোড সবসময় মোর রিঅ্যাক্টিভ হয়, তো এটা কারেক্ট। ইফ এ ইলেকট্রোড ইজ নিকেল এন্ড বি ইলেকট্রোড ইজ আয়রন, দেন প্লেটিং অফ নিকেল উইল বি ফাউন্ড ইন বি ইলেকট্রোড। হ্যাঁ, নিকেল আয়রনের উপরে প্লেটিং হবে। সরি 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 বলেছি। এটা তো ইলেকট্রোলাইটিক, এটা ইলেকট্রোলাইটিক। কারণ ওই যে পরের কোশ্চেনে বোঝা গেছে নিকেল ওভার আয়রন, নিকেল ওভার আয়রন। তাহলে শোনো, আর এখানে ব্যাটারি আছে, তাহলে বুঝো এটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। এটা ইলেকট্রোপ্লেটিং, আর ইলেকট্রোপ্লেটিং হয় সবসময় মোর রিঅ্যাক্টিভ, মানে লেস রিঅ্যাক্টিভ ওভার মোর রিঅ্যাক্টিভ, লেস রিঅ্যাক্টিভ ওভার মোর রিঅ্যাক্টিভ। তার মানে আমরা তো মোর রিঅ্যাক্টিভকে প্রোটেক্ট করব, তাহলে বি কেই তো প্রোটেক্ট করব, তাহলে বি তো মোর রিঅ্যাক্টিভ, তাহলে বি মোর রিঅ্যাক্টিভ। তো এটা ভুল, 1 ভুল। এ মোর রিঅ্যাক্টিভ বলছে, ভুল, কারণ এটা ইলেকট্রোপ্লেটিং। তো এটা বি কারেক্ট। আর রিডাকশন উইল অকার ইন বি ইলেকট্রোড, বি ইলেকট্রোডে রিডাকশন হবে, বি ইলেকট্রোডে রিডাকশন হবে। অর্থাৎ নিকেল যায়া ক্যাথোড, ক্যাথোড তো ক্যাথোডের তো রিডাকশনই হয়। তো অ্যান্সার সি ঠিক আছে, 2 and 3। আচ্ছা, 21 বলতে হুইচ ওয়ান ইজ ক্যাথোড ইন গ্যালভানিক সেল। হুইচ ওয়ান ইজ ক্যাথোড? কপার। কপার গ্যালভানিক সেলে কি ক্যাথোড। হুইচ ওয়ান ইজ ক্যাথোড ইন গ্যালভানিক সেল। আচ্ছা, তোমাদেরকে এই জায়গাটা একটু বলি, যদি ওরা তোমাদের 9-10 এর কারণে এই জায়গায় আমি বলবো যে ঠিক আছে কপার, বাট মনে রাখো এখানে একটা ভুল আছে। একটা ভুলটা কি জানো? গ্যালভানিক সেল মানে কিন্তু ড্যানিয়েল সেল না, গ্যালভানিক সেল মানেই ড্যানিয়েল সেল না। এইটা ঠিক, ড্যানিয়েল সেলে কপার হচ্ছে গিয়ে ক্যাথোড, ড্যানিয়েল সেলে কপার ক্যাথোড। কিন্তু ড্যানিয়েল সেল হলো একটা মাত্র সেল, কিন্তু গ্যালভানিক সেল যেটা সেটা হচ্ছে যে তোমার, আচ্ছা গ্যালভানিক সেল যেটা সেটাতে হচ্ছে এখানে কপারও অ্যান্সার হয় না লজিকে, আমি দেখাচ্ছি কেন। এখানে সিলভার অ্যান্সার হয়। আচ্ছা দেখি ওরা কি দিছে। 21, হ্যাঁ সিলভারই দিছে। আচ্ছা ঠিক আছে, আই এগ্রি, সিলভার ঠিক আছে। কেন এবার আসো না, এবার ঠিক আছে। কিভাবে আমি বলি সেটা হইতেছে, যদি প্রশ্নটা হইতো গ্যালভানিক ড্যানিয়েল সেল যদি মেনশন থাকতো, ড্যানিয়েল সেল, তাইলে কপার অ্যান্সার হইতো। ড্যানিয়েল সেল মেনশন থাকলে কপার অ্যান্সার হইতো, কিন্তু গ্যালভানিক সেল বলছে। তাহলে গ্যালভানিক সেল বললে কিন্তু আবার ড্যানিয়েল সেল ভাইবা আনসার করো না। গ্যালভানিক সেল হইলে তখন তোমার মনে রাখতে হবে কোশ্চেনটা 2 রকম হতে পারতো, কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। এখানে কোনটা ক্যাথোড, এখানে তোমরা আসলে বুঝবা কি জানো, এটাকে বুঝে নিতে হবে যে এখানে শব্দটা তারা ব্যবহার করে নাই। ওয়ার্ডটা হওয়া উচিত ছিল অনলি ক্যাথোড, অনলি ক্যাথোড অথবা অনলি অ্যানোড, এমনটা আর কি। কথা বুঝছো? অর্থাৎ এইখানে সিলভারটা কি হইতে হবে, মাস্ট কি হওয়া লাগবে, ক্যাথোড হওয়া লাগবে। সিলভারকে মাস্ট ক্যাথোড হওয়া লাগবে। কপার এখানে অপশন আছে, ক্যাথোডে ক্যাথোড হইতে পারে, অ্যানোড হইতে পারে। জিঙ্ক অ্যানোড ক্যাথোড হইতে পারে, আয়রন অ্যানোড ক্যাথোড হইতে পারে, কিন্তু সিলভারের কোনো অপশন নাই। তার সিলভার শুধু ক্যাথোডই হবে। কাজ হচ্ছে এইখানে এই চারটার মধ্যে সিলভার হচ্ছে সবচেয়ে কম রিঅ্যাক্টিভিটি, সিলভারের রিঅ্যাক্টিভিটি সবচেয়ে কম। তারপর মনে রাখবা এই অ্যান্সার গুলো যখন করবা তখন মনে রাখবা যদি বলে কোনটা অ্যানোড মাস্ট, তাহলে মনে রাখবা যে যেটা মোর রিঅ্যাক্টিভ, মোস্ট রিঅ্যাক্টিভ। আর যদি বলে কোনটা ক্যাথোড মাস্ট, তাহলে যেটা লিস্ট রিঅ্যাক্টিভ। তো এই হিসেবে এটা সিলভার অ্যান্সার। 22 বলতেছে ফেরিক ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তো আমরা স্টেমেই দেখছিলাম।
এবং তখন তো আমরা জেনেই গেছি যে হোয়াট কালার, রেডিশ ব্রাউন। আচ্ছা 22 কি বলছে, হোয়াট ইজ দ্য ম্যাস রেশিও ইন কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের মধ্যে নাইট্রিক অ্যাসিডের ম্যাস রেশিও কত। এখন এইখানে আমার এই জায়গায় ওরা 35% দেখাইতেছে, 23 তে 35% দেখাইতেছে, কিন্তু আমি তো যতটুকু জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড হইলে 35%, নাইট্রিক অ্যাসিড হলে 70%। এটা একটু তোমরা দেখে নিও তো, আমি এগুলো চেক করতে পারি না এখনো। হ্যাঁ, এটা আমার জানা আছে যে নাইট্রিক অ্যাসিডের 70%, কিন্তু আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের 35%, কিন্তু এখানে নাইট্রিক অ্যাসিডের 35% ওরা দিয়ে রাখছে। ওরা তো আমি দেখলাম যে বেশ কিছু ভুল ওরা দিছেও, তাহলে সেটা একটু তোমরা মিলিয়ে নিও। আমার জানা মতো এটা 70%। আচ্ছা 24 বলতেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ সিলিকন ইন আর্থ কাস্ট। এটা কোনো সমস্যা না, সিলিকন না, এই সিলিকন কত 27 না, 27ই তো, কারণ ইয়ের পরে না, অক্সিজেনের পরেই তো সিলিকন, অক্সিজেনের পরেই তো সিলিকন 24 নাম্বার। কিন্তু ওরা যে বি দিছে, হ্যাঁ সিলিকন কি 8% না তো, অ্যালুমিনিয়াম না 8% নাকি, তাহলে ওরা ভুলই তো করছে মনে হয়। সিলিকন তো মনে হয় 27%, 46 অক্সিজেন, অক্সিজেনের পরেই না সিলিকন, 8% তো আমরা জানি যে সেটা অ্যালুমিনিয়াম, তাহলে এটা মনে হয় ভুলই করছে, তো এটা 27ই হবে। অনেকগুলো ভুল পাওয়া যাচ্ছে, কনফিউজিং বেশ। এই জন্য এদের থেকে আসলে সলভ নিয়ে যাচাই করা উচিত। আচ্ছা তারপরে হলো গিয়া 25 বলতেছে হোয়াট মে হ্যাপেন ইফ এক্সট্রা কোয়ান্টিটি অফ ফর্মালডিহাইড এন্টারস ইনটু হিউম্যান বডি। মানে খুবই ঝামেলা এগুলোর অ্যান্সার করা। ফর্মালডিহাইড মানে ফরমালিন, তো ফরমালিনের এফেক্টের কথা বলছে, ফরমালিনের এফেক্টের কথা বলছে। তো এখানে ওরা দেখাইছে প্রবলেম ইন আইস, প্রবলেম ইন আইস। তো তোমরা যে ফর্মালডিহাইডের যখন ইয়েগুলো পড়াবা, মানে ফর্মালডিহাইডের এফেক্ট যখন পড়বা, মানে হোয়াট আর দ্য এফেক্ট অফ ফর্মালডিহাইড বা ফরমালিনের এফেক্ট, তখন একটু দেখে নিবা যে কি কি প্রবলেম হয়। তো এখানে ওরা আনসার দিচ্ছে প্রবলেম ইন আইস, এবং আমার কাছে মনে হয় এটাই হবে, কারণ অন্যগুলো আমার কাছে অতটা অ্যাকসেপ্টেবল লাগতেছে না। তো এই হচ্ছে গিয়ে তোমার এমসিকিউ এর অ্যান্সার। তার মানে টুডে সেশনে আমরা রাজশাহী বোর্ডের বোথ করলাম আর কি, অর্থাৎ সিকিউ এন্ড এমসিকিউ বোথ একসাথে শেষ হলো, একটু সময় লাগলো,